এই বছর অর্থাৎ 2024 সালের 10ই মে শুভ অক্ষয় তৃতীয়ার দিন আমরা কেদার এবং বদ্রীনাথ দর্শনের জন্য যাত্রা শুরু করেছিলাম। সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ড হয়ে সেখান থেকে পায়ে হেঁটে কেদারনাথ মন্দির পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথ এবং কেদারনাথে কোথায় থাকবেন, কিভাবে সহজে পুজো দেবেন সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য এই সিরিজের বিগত 3টি ভিডিওতে আপনাদের কাছে ধারাবাহিকভাবে তুলে ধরেছি। উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কেদার যাত্রার সম্পর্কিত সম্পূর্ণ ধারণা এই ভিডিওগুলি থেকে সহজেই করে নিতে পারবেন। কেদারনাথ দর্শন সম্পূর্ণ করে এরপর আমরা কেদারেশ্বর মহাদেবের শীতকালীন অবস্থান উখিমঠের মন্দির দর্শন করে রওনা দিয়েছিলাম বদ্রীনাথের পথে। আজকের এই ভিডিওতে থাকবে উখিমঠের মন্দির এবং বদ্রীনাথ পর্যন্ত পৌঁছানোর সম্পূর্ণ বিবরণ। তাহলে চলুন শুরু করা যাক। আজকে 16ই মে 2024। আমরা গতকাল কেদারনাথ থেকে নেমে এসেছিলাম সোনপ্রয়াগে এবং সোনপ্রয়াগ থেকে এই সন্ধ্যা 7:30টার সময় রওনা দিয়ে আমরা উখিমঠে এসে পৌঁছেছিলাম। কেদারনাথ থেকে সরাসরি আমরা বদ্রীনাথে যাইনি, কেননা অনেকটা জার্নি। আমরা মাঝখানে তার জন্য একটা রাত উখিমঠে থাকার চেষ্টা করেছিলাম। আর তাছাড়া উখিমঠের যে মন্দিরটি, সেই মন্দিরটিও দেখার ইচ্ছা ছিল। তা কালকে রাস্তায় এত জ্যাম, এই সোনপ্রয়াগ থেকে উখিমঠ পর্যন্ত আসার সময়, মানে সীতাপুর, রামপুর, এই সমস্ত জায়গাগুলোতে ফাটা, এই জায়গাগুলিতে এত জ্যাম আমরা পেয়েছি যে আমরা যখন এসে উখিমঠে পৌঁছলাম তখন প্রায় রাত্রি 12টা। যেখানে সোনপ্রয়াগ থেকে উখিমঠ পর্যন্ত লাগে মাত্র 1 ঘন্টা সময়, সেখানে আমাদের সময় লেগেছে 3.5 ঘন্টা। মানে এই সময়টাতে, বিশেষ করে মে জুন এই সময়টাতে যখনই এই কেদারনাথ বদ্রীনাথ যাত্রা করবেন, 2 ঘন্টা সময় কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনাদের জ্যামের জন্য ধরে রাখতে হবে। অন্য খুব একটা সমস্যা হবে না, অন্তত আমরা এখনো পর্যন্ত অন্য কোনো ধরনের সমস্যা আমরা ফেস করিনি, একমাত্র এই জ্যাম ছাড়া। ঋষিকেশ ছাড়ার পরের থেকে এমন একটা জায়গা হয়নি যেখানে আমরা জ্যামে পড়িনি। আমরা উখিমঠে এসেছিলাম GNVN এর রিসর্টে এবং বেশ ভালো মানে আমি বলবো যে লোকেশনের দিক থেকে অসম্ভব সুন্দর, দারুণ সুন্দর ভিউ এখান থেকে। কিন্তু অন্যান্য GNVN এর মতন আমার এই উখিমঠ GNVN এর সার্ভিস সেরকম ভালো লাগেনি, সার্ভিস অ্যাভারেজ। তাছাড়া এমনিতে লোকেশন সেই সব দিক থেকে বেশ ভালো। আর আজকে আমরা যাচ্ছি উখিমঠ থেকে বদ্রীনাথের উদ্দেশ্যে। উখিমঠ থেকে বদ্রীনাথের দূরত্ব 167 কিলোমিটার মতন। আর যদি আপনারা সোনপ্রয়াগ থেকে সরাসরি বদ্রীনাথ পর্যন্ত যান তাহলে দূরত্ব 225 কিলোমিটার। তা উখিমঠ থেকে আজকে সকালবেলায় আমরা রওনা দিয়েছি এবং প্রথমেই আমরা দেখে নেব এখানে যে উখিমঠের মন্দিরটি রয়েছে, যেখানে কেদারেশ্বর মহাদেবকে তার শীতকালীন আবাস হিসাবে এখানে নিয়ে এসে রাখা হয়, সেই মন্দিরটি আমরা আগে দেখে নেব। এটা GNVN এর উখিমঠ রিসর্ট থেকে মাত্র এই 700 মিটার মতন দূরত্ব, খুব একটা বেশি দূরত্ব নয়। মন্দিরের কাছাকাছি পর্যন্তই গাড়ি চলে যায়, যদি রাস্তাটায় জ্যাম না থাকে, সেটাও একটা ব্যাপার। আমরা এখন এসেছি উখিমঠে ওঙ্কারেশ্বর মন্দিরের সামনে। কেদারনাথের মন্দির থেকে দীপাবলির পরে
কেদারজি মহাদেবকে সেখান থেকে নামিয়ে নিয়ে এসে উখিমঠে এই মন্দিরেই তাকে স্থাপন করা হয় এবং তারপরে সম্পূর্ণ শীতকাল তিনি এই মন্দিরেই অবস্থান করেন, এখানেই তার পূজাপাঠ হয় এবং তারপরে আবার অক্ষয় তৃতীয়ার দিন ডলিযাত্রার মাধ্যমে এখান থেকে তাকে কেদারনাথের মন্দির পর্যন্ত নিয়ে যাওয়া হয়। উখিমঠের মন্দিরের এই স্থানে কেদারজি মহাদেব তিনি শীতকালে এসে অবস্থান করেন। এই স্থানটি হলো মহাদেবের শীতকালীন আবাসস্থল। খুব সুন্দর পুজো দিয়ে আসলাম, গোত্র নাম বলে খুব ভালো পুজো দিলাম। আমরা তো কেদারজিকে দর্শন করে এসেছি, এখানে কেদারজি 6 মাস থাকেন। আশেপাশের মন্দিরের মূর্তিগুলো ভীষণ সুন্দর। উখিমঠের এই মন্দির থেকে এই বছর মে মাসের 6 তারিখে ডলিযাত্রা শুরু হয়েছিল এবং 10 তারিখে কেদারনাথের মূল মন্দিরে মহাদেব প্রবেশ করেছিলেন। এই পথ দিয়ে চলা মানে শুধুমাত্র কেদারনাথ, বদ্রীনাথ অথবা গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন নয়, বিশাল হিমালয়কে যেন অন্তর থেকে উপলব্ধি করা যায় এই যাত্রাপথের প্রতিটি মুহূর্তে। সুবিশাল পাহাড়ের মাঝে বনলতার শোভায়, বর্ণে গন্ধে কুসুমিত হিমালয়। সুদীর্ঘ যাত্রাপথের ক্লান্তি ভোলাতে যেন প্রতি মুহূর্তে সে মেলে ধরছে তার আধ্যাত্মিক উপস্থিতি। দেবদর্শনের আগে দেবভূমির মধ্য দিয়ে এই পথ চলায় যেন বিশুদ্ধ হয় মন, পবিত্র হয় চেতনা। গতকাল আমরা কেদারজি মন্দিরে আবার সকালবেলা দর্শনের জন্য গিয়েছিলাম। ওখান থেকে প্রায় 10:30 মানে 10:35 নাগাদ আমরা নিচের জন্য রওনা দিতে শুরু করেছি। আর আমরা খুব দ্রুতই পৌঁছে গেছি, আমার মনে হয় সেটাই, কারণ আমরা 5:30 মানে 7 ঘন্টার মধ্যেই আমরা গৌরীকুণ্ডতে পৌঁছে গেছি। আর শেষের দিকে আমরা একটু বৃষ্টি পেলাম। হ্যাঁ, আমরা যখন 5 কিলোমিটার বাকি ছিল মানে গৌরীকুণ্ড থেকে, বিভৎস বৃষ্টি শুরু হলো, কিন্তু যাই হোক আধ ঘন্টার মধ্যে থেমে গেল সেই বৃষ্টি। তারপরে আমরা রেইনকোট পরেই নামলাম, কারণ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। কিন্তু তার ফলে যেটা হলো সেটা হচ্ছে রাস্তা করে কাদায় ভরে গেল, তার মধ্যে ঘোড়া, সংকীর্ণ পথ, মানে খুব কষ্ট হয়েছে শেষ 5 কিলোমিটার নামতে, পা স্কিড করে যাচ্ছিল। যাই হোক আমাদের জুতোটা যথেষ্ট ভালো ছিল বলে আমরা এ যাত্রায় মানে রক্ষা পেয়ে গেছি। আমরা প্রায় চোপতার কাছাকাছি পৌঁছে গেছি। এই চোপতা থেকে তুঙ্গনাথ, চন্দ্রশিলা এই সকল ট্রেকিংগুলো শুরু হয়। তুঙ্গনাথ হচ্ছে পৃথিবীর উচ্চতম শিবলিঙ্গ, অনেকেই জানেন। আর এই পথটি হচ্ছে 6 কিলোমিটারের ট্রেকিং। এই ট্রেকিংটা কিন্তু আরো টাফ। এটা করবে নাকি সামনের বছর? একদম, আমি একদম ঠিকই করে ফেলেছি। এই মারাত্মক টাফ ট্রেকিং। হ্যাঁ, ও 6 কিলোমিটার পেরে যাব। 6 কিলোমিটারের জন্য না, তার মানে হাইটটা খুব বেশি। হ্যাঁ, আমি জানি। আর সেইভাবে নিজেকে তৈরি করব আর কি, মানে করবই একদম। তাহলে সামনের বছর কিন্তু আমাদের তাহলে তুঙ্গনাথ হচ্ছে, একদম, তার সাথে মদমহেশ্বর, তারপরে আউলি, চন্দ্রশিলা, এগুলো সবই করে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই সব জায়গাগুলোতে যেতে হবে, চেষ্টা করব। এইগুলো কিন্তু নেক্সট ইয়ার ট্রিপে আমরা মানে আমি একদম কেদারনাথ করার পর একদম মনেই হচ্ছে যে এটা আমার করতেই পারি এবার।
যারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করবেন, মানে হেঁটে যাত্রা করবেন, তাদের জন্য আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখছি। তারা সঙ্গে কি কি নেবেন অবশ্য অনেকে জানেনও এর মধ্যে, তবুও আমি বলছি। বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট ওষুধ, যারা দৈনন্দিন যে ওষুধ খান সে তো সঙ্গে নেবেন। এছাড়া ব্যথার ওষুধ, সর্দি, জ্বর, পেট খারাপ, বমি, এগুলো কিন্তু ওখানে গিয়ে ওয়েদার চেঞ্জের জন্য হতেই পারে, অবশ্যই সঙ্গে রাখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ওআরএস জাতীয় স্যাশে কিংবা সোডিয়াম পটাশিয়ামের লেভেল যাতে ঠিক থাকে এরকম কিছু স্যাশে সঙ্গে রাখবেন। আমি যেমন ডক্টরের থেকে সাজেশন নিয়ে এসেছিলাম, আমাকে ওনারা একটা স্যাশের জন্য বলেছিলেন, সেইটা আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম। কারণ ওখানে ক্লান্ত হয়ে যায় শরীর, ওই সময় সোডিয়াম পটাশিয়াম ইনটেক করলে শরীরটা অনেক স্টেডি থাকে। এছাড়াও সাথে রাখবেন কর্পূর, কিন্তু সেটা ঢেলা কর্পূর হওয়া চাই, মানে বোতাম কর্পূর যেটা পাওয়া যায় সেটা কিন্তু না। আর কোকা 30 নামে হোমিওপ্যাথিকের একটা ওষুধ আছে, যেটা আমরা দুদিন আগে থেকেই খেতে শুরু করে দিয়েছিলাম। দিনে 3 বার করে খেয়েছি, 4টে করে গুলি নিয়েছি। এইটা কিন্তু আপনার যে শ্বাসকষ্টটা হবে সেটা কিন্তু অনেকটা রোধ করে দেয়। এটা অবশ্য অনেকেই জানেন, পাহাড়ে যারা ট্রেক করে ওঠেন। আর ভালো জুতো, মানে যেটা গ্রিপ ভালো হয় এরকম জুতো, যাতে জুতোটা পাহাড়ে বরফের মধ্যে হোক, পাথরের মধ্যে হয়, গ্রিপটাকে ধরে রাখতে পারে, এই একটা কথা। আর অবশ্যই হালকা পোশাক পরে উপরে উঠবেন। মানে অনেকের এরকম ধারণা কেদার মানে অসম্ভব ঠান্ডা, মোটা মোটা জ্যাকেট, টুপি, মাফলার সব চড়িয়ে উঠছে, কিন্তু তাতে করে শরীরের উপর খুব ধকল পড়ে। আপনারা একদম হালকা টি শার্ট, হালকা ট্রাউজার্স, বা মানে মহিলারা যারা এইসব পোশাক পরেন না তারা চুড়িদার, এরকম হালকা পোশাক পরে উঠবেন, তাতে করে ওঠাটা অনেক বেশি সহজ হবে আর কি। এইগুলো ছাড়াও যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, ট্রেকিং করবার আগে প্রিপারেশন যেটা বলছি, অবশ্যই কিছুদিন আগে থেকে, অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকে শরীর চর্চা করবেন। মানে পায়ে স্ট্রেংথ আসে এরকম কিছু ব্যায়াম আছে, ইউটিউবে পেয়ে যাবেন, বা কোনো জায়গায় আপনি ভর্তিও হতে পারেন। একটু হাঁটা চলার মধ্যে থাকবেন, একটু ব্রিদিং এক্সারসাইজ করবেন, যেটা না হলে পরবর্তী সময়ে যখন আপনি প্রচণ্ড হাই অল্টিটিউড সেখানে গিয়ে ব্রিদিং ট্রাবল যাতে না হয়, জন্য ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই করবেন, যেটা আমরা করে গিয়েছিলাম, অন্তত আমি তো করে গিয়েছিলাম। সেটা হলে আপনাদের কেদারে উঠতে কোনো রকম সমস্যা হবে না। যদিও জানি এটা ওয়ান অফ দ্য টাফেস্ট ট্রেকিং এটা, কিন্তু আমার মনে হয়েছে আমি যদি এই বয়সে করতে পারি, আমার মতো মহিলারা অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন বাজে প্রায় 4:30। আমরা খুব চেষ্টা করছি যে আজকেই যদি বদ্রীনাথে পৌঁছিয়ে আজকেই যদি মন্দিরে দর্শন করা যায়, সেই কারণে আমরা লাঞ্চ স্কিপ করেছি। রাস্তায় কোথাও একটা দাঁড়াবো, একটু চা বা টুকটাক যদি কিছু খাওয়া যায় তাহলে তাই খেয়ে নিয়ে বেরিয়ে যাব। শুধুমাত্র আজকে ব্রেকফাস্ট করেছি 2টো আলু পরোটা দিয়ে, এছাড়া সেরকম মানে হেভি ফুড এখনও পর্যন্ত কিছু খাইনি। যাই হোক, কিছুক্ষণ আগে আমরা চামোলি পার করলাম, চামোলি পার করে এখন আমরা এগিয়ে চলেছি যোশীমঠের দিকে। আর এই দিকটার পথের দৃশ্য অসাধারণ, হিমালয়ের যে একেবারে দারুণ সুন্দর যে মানে রেঞ্জটা, সেইটা এখানে খুব ভালো দেখা যায়, ভীষণ ভালো। কিন্তু ওই সমস্যা একটাই, সেটা হচ্ছে কোথায় আপনি জ্যামে পড়বেন সেটা বুঝতে পারবেন না, এবং আমাদের তো আশঙ্কা আবার হয়তো যোশীমঠে গিয়ে জ্যামে পড়বো। দেখা যাক, আপনারা চলতে থাকুন আমাদের সাথে, আমিও দেখতে থাকি জ্যামে পড়ি কি পড়ি না। রাস্তায় আমরা হেলাং বলে একটা জায়গাতে দাঁড়ালাম। এইখানে এই আরাধনা ম্যাগি পয়েন্ট এই দোকানটার নাম। এইখানে এসে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, তা আমরা 2টো ম্যাগি অর্ডার দিলাম আর একটু চা খাবো তার সাথে। এই 4 ধাম যাত্রা করলে কিন্তু সঙ্গী সবসময় ম্যাগি আর আলু পরোটা, এর বাইরে গিয়ে কিছু পাবেন না। আর ডিনারে ওই ডাল, রুটি, সবজি। সবজি মানে তো মানে আর কি বলবো, সবজি মানে ওদের আলু, আলু ছাড়া ওরা কিছু বোঝে না। আমরা রোজ ওই খাচ্ছি, আলু মাটার, ডাল, রুটি, আর নাই হচ্ছে পানির। পানির আবার অনিন্দ পছন্দ করে না। এখানে দেখলাম মেনু কার্ডে রয়েছে ভেজ পাকোড়া, ও দেখেছে, দেখে বলে যে একটু যদি ভেজ পাকোড়া হতো মন্দ হতো না, তো আবার ভেজ পাকোড়াও অর্ডার দিয়েছি, দেখি সেটা কতক্ষণে দেয়।
ওই ভেজ পাকোড়া দেবে হচ্ছে আমি খুব ভালো জানি, আলুর পাকোড়া। কি আলুর পাকোড়া? তাই তো দেখছি। দেখি। আলু 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 গোল গোল করে ভেজে মানে কেটে বেসনে ডুবিয়ে ভাজা। বলেছি তো। ঠিক আছে, আলুর পাকোড়া আর ম্যাগি আজকের লাঞ্চ। দারুণ একটা ভেজ পাকোড়া খাচ্ছি কিন্তু। একটা আলু গোল গোল করে কেটে ভাজা, কোনোটা পেঁয়াজ গোল গোল করে কেটে ভাজা, আবার একটা ফুলকপি পেলাম, আবার একটা লঙ্কা পেলাম। এই হলো ভেজ পাকোড়া, মানে বিভিন্ন ভেজিটেবল গোল গোল করে কেটে বেসনে ডুবিয়ে ভাজা। খেতে কিন্তু ভালোই লাগছে। হ্যাঁ খেতে ভালো। আলুর ভাতটাই বেশি। এটা যেমন ফুলকপি, আমি যে কটাই তুলছি সে কটাই আলু। বুবু একটা ফুলকপি পেলো, একটা পেঁয়াজ দিয়ে পেলো, একটা বেগুন। বেগুন পেয়েছো। আর আমি যা তুলছি সবই দেখছি বেরোচ্ছে আলু। আরে যেগুলো একদম গোল শেপ হচ্ছে না সেগুলো হচ্ছে আলু। এ তো রান্না বান্না কিচ্ছু জানে না, ওই জন্য যেটা তুলছে গোল আর আলু পাচ্ছে। আমি তো একটু দেখে দেখে তুলছি, কোনোটা ফুলকপি, কোনোটা বেগুন, কোনোটা পেঁয়াজ, কোনোটা কাঁচা লঙ্কা, এরকম পাচ্ছি। আচ্ছা এইটা দেখি, এটা ফুলকপি হবে দেখো। এইটার শেপটা এইরকম, এটা একটু গোল। ফুলকপি হবে, ফুলকপি তো। হ্যাঁ এটা ফুলকপি। রান্নাঘরেও যেতে হয় মাঝে মাঝে, একটু দেখতে হয় কেমন হয়। মানে ভেজ পাকোড়া এরকম আমি কোনো জায়গায় দেখিনি, যে সব রকম আলাদা আলাদা করে দিয়েছে, শেপ দেখে বুঝতে হবে কোনটা ফুলকপি। আচ্ছা তুমি বের করতে পারবে এখান থেকে পেঁয়াজ কোনটা? কোনটা পেঁয়াজ দেখি। এই দেখো, এই দেখো এটা পেঁয়াজ। और कितना टाइम लगेगा अतुल? अभी कितना? 2 ঘন্টা। এখনো 2 থেকে 2.25 ঘন্টা লাগবে। আর এখানে ম্যাগি নিল 50 টাকা করে, একটু দামটা কমেছে। আর ভেজ পকোড়া নিলাম, সেটা নিল 80 টাকা। এখন আবার এগোই, রওনা দিই। এখন বাজে হচ্ছে 5:36, তার মানে মোটামুটি আমাদের গিয়ে পৌঁছতে পৌঁছতে ওই 7:45-8টা হয়তো হবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটির কন্ডিশন এমনিতে বেশ ভালো। আসলে এখন পাহাড় কেটে কেটে এই রাস্তাটাকে অনেক চওড়া করা হয়েছে, সেই দিক থেকে রাস্তাটি বেশ ভালো। কিন্তু মাঝে মাঝেই হয়েছে যে এই পাহাড় থেকে পাথর গড়িয়ে এসে রাস্তার মধ্যে পড়েছে, সেই জায়গাগুলোতে রাস্তার কন্ডিশন আবার বেশ খারাপ হয়ে গেছে। জার্নি অনেকটাই, মানে আমি এই যে উখিমঠ থেকে রওনা দিয়েছি, মোট উখিমঠ থেকে 8 থেকে 10 ঘন্টা মতন সময় লাগে। আমরা এখন এসে পৌঁছালাম যোশীমঠে। এই যোশীমঠ হলো সেই অঞ্চল যেটি হিমালয় পার্বত্য অঞ্চলের যথেচ্ছ ব্যবহারের ফলে বর্তমানে একটি পরিত্যক্ত অঞ্চল হিসেবে গণ্য হতে চলেছে। এই অঞ্চলে বর্তমানে নতুন কোনো বাড়িঘর তৈরি করা নিষিদ্ধ করা হয়েছে এবং এখানে এখন পর্যটনের জন্য বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি ছিল সেগুলোও বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু এগুলো সবই হচ্ছে সর্বনাশটি হয়ে যাওয়ার পরে। পাহাড়ে যথেচ্ছভাবে জনপদের বিস্তার লাভ, যথেচ্ছভাবে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন করার ফলে, পাহাড়কে ধ্বংস করার ফলে তার ভয়ানক পরিণাম কি হতে পারে। পাহাড়ের যে স্বাভাবিক সৌন্দর্য, পাহাড়ের যে গঠন, পাহাড়ের যে মানে প্রাকৃতিক ভারসাম্য, সেইটাকে নষ্ট করার ফলে তার ফল কিভাবে ভুগতে হতে পারে। এই যোশীমঠ ধীরে ধীরে বসে যাচ্ছে মাটির নিচে এবং তার ফলে বিশাল ধসের ফলে এই অঞ্চল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এখানকার মানুষজনকে বলা হয়েছে যে আস্তে আস্তে এই অঞ্চলটি ছেড়ে চলে যেতে। দেখো ক্রস করে দেওয়া আছে বাড়িগুলো, লাল, সেটা বলো। এবং বাড়িগুলোর গায়ে আমরা দেখতে পাচ্ছি যেতে যেতে যে ক্রস চিহ্ন দেওয়া, যে এই বাড়িগুলি আর বসবাসের উপযোগী নয়। আমরা রাস্তাতেও একটি বাড়ি দেখলাম যে সেটি ধসের ফলে পুরো একটা গোটা বাড়ি ধসে পাহাড়ের গায়ে হেলে পড়ে গেছে।
এইরকম মানে অবস্থা, ভয়াবহ অবস্থা जोशीमठ সত্যিই চিন্তা করা যায় না। आप बड़ी गुलो लाल बाग दा इन सबको प्रॉपर्टी दे दी अच्छा गवर्नमेंट ने, अच्छा पैसा भी दिया, फिर भी इधर ही रहे, यही तो समस्या है जी, ये छोड़ते नहीं। छोड़ते नहीं है। अभी भी कंस्ट्रक्शन की काम चल रही है, लेकिन अगर अब कुछ हो जाएगा तो फिर गवर्नमेंट इनके लिए कुछ नहीं करेगी। এই जोशीमठ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মন্দির হলো নরসিং মন্দির। এই নরসিংজির বাঁ হাতের যে কোড়ে আঙ্গুল, এই যে বাঁ হাত, এই যে নরসিং মন্দির দেখুন এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে মন্দিরটি, মন্দিরের চূড়া। এই নরসিং মন্দিরে এই নরসিংজির যে বাঁ হাতের কোড়ে আঙ্গুল, সেই কোড়ে আঙ্গুলটি নাকি ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে এবং সরু হতে হতে এক সময় এই আঙ্গুলটি নাকি মিশে যাবে, মানে আঙ্গুলটি নিশ্চিহ্ন হয়ে যাবে। সেদিন নাকি जोशीमठের শেষ দিন, जोशीमठ সেই দিন সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হবে, এটা স্থানীয় মানুষের বিশ্বাস এবং মানুষ তার জন্য অপেক্ষা করে বসে আছেন। এই দেখুন जोशीमठ থেকে বেরোলাম আর এই যে লম্বা গাড়ির লাইন, এই লম্বা গাড়ির লাইন আবার জ্যাম পড়ে গেছে। এই জ্যাম আবার কখন কাটবে জানি না, এখন আবার কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এইদিকে সূর্য অস্ত যাচ্ছে, দৃশ্য বেশ ভালোই লাগছে, কিন্তু জ্যামও তার সাথে একেবারে সমস্ত প্ল্যান সব কিছু শেষ করে দিচ্ছে। লম্বা হয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে। এখন আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপ্রয়াগে। এই বিষ্ণুপ্রয়াগে বিষ্ণুগঙ্গা বা ধৌলিগঙ্গা অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। এই দেখুন, এই দিকে আসছে অলকানন্দা নদী, এই যে আমার বাঁ দিক থেকে, আর এই দিক থেকে আসছে বিষ্ণুগঙ্গা বা ধৌলিগঙ্গা। এই দুটি নদী পরস্পরের সাথে মিলিত হচ্ছে, অর্থাৎ বিষ্ণুগঙ্গা বা ধৌলিগঙ্গা অলকানন্দার সাথে মিলিত হচ্ছে এবং মিলিত প্রবাহ অলকানন্দা নাম নিয়ে সোজা এই দিকে বয়ে চলে যাচ্ছে। ভালোই হলো, দিনের আলো থাকতে থাকতে আমরা বিষ্ণুপ্রয়াগ দেখে নিলাম। বিষ্ণুপ্রয়াগের পর যেন আরও পর্বত সংকুল হতে থাকে যাত্রাপথ। আপন ক্ষুদ্র অস্তিত্বকে বারবার মনে করিয়ে দেয় দুপাশের পর্বতের বিশালতা। পথের পাশ দিয়ে সুগভীর গিরিখাতের মধ্য দিয়ে বয়ে চলেছে অলকানন্দা, আর পাশের পাহাড় যেন ঝুঁকে পড়েছে পথের উপর। চারধামের সমগ্র যাত্রাপথের মধ্যে বদ্রীনাথ যাওয়ার এই সড়ক পথ মনে হয় সব থেকে বিপজ্জনক। আমরা এখন এসে পৌঁছলাম গোবিন্দঘাট। এই গোবিন্দঘাটের এই দিক থেকে চলে গেছে হেমকুণ্ড সাহিব এবং ভ্যালি অফ ফ্লাওয়ার্সের রুট। গোবিন্দঘাট পার করে এখন এসে পৌঁছেছি পাণ্ডুকেশ্বরের। এইখানে আবার আপনার রেজিস্ট্রেশন চেক হবে, গাড়ির পারমিট চেক হবে, আরও কী সব চেক হবে, তার জন্য আরও বিশাল লাইন, বিশাল জ্যাম। আবার এই যে লম্বা হয়ে সব গাড়ি দাঁড়িয়ে আছে, সব রেজিস্ট্রেশন চেক হচ্ছে, তারপরে ছাড়ছে। কখন গিয়ে পৌঁছাবো কে জানে। এখান থেকে এখনো বদ্রীনাথ প্রায় 28 কিলোমিটার দূরত্ব। রাতের অন্ধকারে এই পথের ভয়াবহতা যেন আরও বেশি। একে তো দুই দিকের উঁচু খাড়া পাহাড়, অপরদিকে যে কোনো সময় ধসের সম্ভাবনা নির্জন রাতের ভয়াবহতাকে যেন আরও বাড়িয়ে তোলে।
অবশেষে প্রায় 1.5 ঘন্টা এই ভয়াবহ পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বদ্রীনাথে, বদ্রী বিশালের পাদদেশে। আগামীকাল ভোরবেলায় দর্শন করব বদ্রী বিশালকে। বদ্রীনাথের হোটেলের সংখ্যা প্রচুর, স্বাভাবিক সময়ে বুকিং না করে আসলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অবশেষে অনেক জ্যাম কাটিয়ে, অনেক ঝক্কি সামলে আমরা এসে পৌঁছালাম বদ্রীনাথে। বদ্রীনাথে জিএনভিএনেরই হোটেল দেবলোকে আমাদের বুকিং আছে। এখন এখানে আমরা এন্ট্রি করব, মানে আমরা চেক ইন করব। আর আমাদের এই আজকের সারাদিনের ভিডিও, উখিমঠ দর্শন সহ পুরো যাত্রাপথের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।